ওকে শিক্ষার্থীরা, তাহলে সবাই দেখতে পাচ্ছ ক্লাস 11 ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 লেকচার 1 ট্রিগোনোমেট্রি। তো আজ আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব, কেননা ত্রিকোণমিতি ছাড়া ম্যাথের যে কোনো কিছু করাটাই খুব কঠিন। অন্তরীকরণ বা অন্য যে কোনো কিছু করাটাই খুব কঠিন ত্রিকোণমিতি ছাড়া। এই কারণে আমি এখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি একটু। তো ত্রিকোণমিতি নিয়ে মেনলি যে আলোচনাটা হবে আজকে, এগুলো সবই তোমাদের এসএসসিতে জেনে আসা, অর্থাৎ তোমরা ক্লাস 9-10-এর ত্রিকোণমিতি যেগুলো পড়ে এসছো ওই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে একটু মনে করিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি দেখো, তোমরা এই নামের মধ্যেই এর অর্থ তোমরা বের করতে পারবা। ত্রিকোণমিতি, ত্রিকোণ, ত্রিকোণ মানে কি? তিনটা কোণ। ত্রিকোণ, ত্রিকোণ মানে তিনটা কোণ। সুতরাং তিনটা কোণ নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতি। আর তিনটা কোণ কোথায় থাকে একজন বলো তো? তিনটা কোণ কোথায় থাকে? এক্স্যাক্টলি, তোমরা ঠিক কথা বলেছো। তিনটা কোণ থাকে ত্রিভুজে। তিনটা কোণ থাকে ত্রিভুজে। চতুর্ভুজে থাকে চারটা কোণ, পঞ্চভুজে থাকে পাঁচটা কোণ। অতএব ত্রিকোণমিতি মানে ত্রিকোণ, আর ত্রিকোণ মানে তিনটা কোণ থাকবে, আর তিনটা কোণ থাকে ত্রিভুজে। আর এই ত্রিভুজটা আবার ত্রিকোণমিতির ভাষায় এই ত্রিভুজের যে আলোচনাগুলো আছে সেগুলো সবই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেটা কীরকম তোমাদেরকে আমি একটু দেখাই, এবং তোমরা এগুলো সবই কিন্তু ক্লাস 9-10-এ শিখেছ এরকম জিনিস। সবাই খেয়াল কর, আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকতেছি। একটি সমকোণী ত্রিভুজ আঁকতেছি আমি, দেখো সবাই, একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম যেখানে এই কোণটা সমকোণ। এই যে সমকোণ মানে কি? 90 ডিগ্রি। আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে পরবর্তীতে তোমার জন্য দুইটা অপশান থাকবে। তোমার জন্য দুইটা অপশানের একটা অপশান হচ্ছে তুমি এই কোণটা নিয়ে কাজ করতে পারো, আবার তুমি এই কোণটা নিয়েও কাজ করতে পারো। তুমি কোন কোণটা নিয়ে কাজ করবা তার উপর নির্ভর করবে যে তুমি কোনটাকে লম্ব বলবা আর কোনটাকে ভূমি বলবা। আমরা মনে হয় জানি যে সমকোণী ত্রিভুজে মোট তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজটা একদমই নির্দিষ্ট। কীরকম সবাই খেয়াল করো, অতিভুজটা একদমই নির্দিষ্ট। সমকোণের সমকোণের বিপরীত বাহুটা সব সময়ের জন্য অতিভুজ। সবাই মনে রাখতেছো, সমকোণী ত্রিভুজের অতিভুজটা একদমই নির্দিষ্ট। সমকোণের বিপরীত বাহুটা সব সময়ের জন্য অতিভুজ। তার মানে আমি যে সমকোণী ত্রিভুজটা আঁকছি তার এই বাহুটা হচ্ছে অতিভুজ। কিন্তু ভূমি এবং লম্ব এটা নির্দিষ্ট না। ভূমি এবং লম্ব এটা নির্দিষ্ট না, এটা ডিপেন্ড করবে কোণের উপরে। মনে করো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য পাশাপাশি দুইটা ফিগার না আঁকলে হচ্ছে না। দেখো, আমি আরও একটা ফিগার আঁকলাম এখানে, সমকোণী ত্রিভুজ আমি আরও একটা আঁকলাম। এখানেও এটা সমকোণ এবং এখানেও এটা অতিভুজ। অতিভুজ আগেরটাই, তার কারণ সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলা হয়। ওকে, সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলা হয়। ভালো কথা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লম্ব এবং ভূমি চেনার উপায় তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে একটু বলার চেষ্টা করো তো, যে কোনটাকে লম্ব ধরা হয় আর কোনটাকে ভূমি ধরা হয়। অতিভুজের বিপরীত পাশে আচ্ছা, অতিভুজের বিপরীত পাশ তো এটাও বলা যায়, এটাও বলা যায় নাকি? দেখো তুমি, কোনোটাই তো বিপরীত বলা যাচ্ছে না, দুইটাই বলা যায় বিপরীত। থিটা কোণের হিসাবে লম্ব আর ভূমি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো তুমি যেটা বললা, তোমার এটা আমি সবাইকে বলে দিই, সবাই ভালো করে শুনো, যে লম্ব এবং ভূমির হিসাবটা হচ্ছে থিটা কোণের সাথে নির্ভর করে। কীরকম? সবাই খেয়াল করো, যদি তুমি এই কোণটাকে ব্যবহার করো, আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বললাম তোমাদের জন্য দুইটা অপশান থাকবে। তুমি এই কোণটাকেও ব্যবহার করতে পারো, আবার তুমি এই কোণটাকেও ব্যবহার করতে পারো। যদি তুমি এই কোণটাকে ব্যবহার করো, তাহলে এই কোণটার নাম তুমি দিয়ে দিলা থিটা, এই কোণটার নাম দিয়ে দিলা থিটা। নিয়ম হচ্ছে থিটা কোণের বিপরীত বাহুকে সবসময় লম্ব বলা হবে। সবাই তাহলে ভালো করে লম্ব চিনে নাও, লম্ব চিনে নাও ভালো করে সবাই। থিটা কোণের বিপরীত বাহুকে সবসময় লম্ব বলা হবে, এবং
থিটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে, দেখো এই বাহুটাকে বলতেছি আমি কি বাহু? থিটা কোণ সংলগ্ন যে বাহুটা, এই বাহুটাকে বলা হয় ভূমি। সুতরাং লম্ব এবং ভূমি চেনার উপায় তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিভাবে লম্ব চিনব এবং ভূমি চিনব। ওকে, মনে করো আমি পাশে যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজেও আমি একটা কাজ করি। যেহেতু এই ত্রিভুজে আমি এই কোণটাকে ব্যবহার করলাম, আমি কাজ করি তাহলে পরের ত্রিভুজে আমি এই উপরের কোণটাকে ব্যবহার করি, এই যে এই কোণটাকে ব্যবহার করি। তাহলে এই কোণটার নাম দিয়ে দিলাম থিটা। ওকে, পরের ত্রিভুজে আমি এই কোণটাকে ব্যবহার করলাম, এই কোণটার নাম দিলাম থিটা। তো আমি একটু আগে যে ব্যাখ্যাটা তোমাদেরকে দিলাম যে থিটা কোণের বিপরীত বাহুকে সবসময় লম্ব বলা হবে। যদিও তোমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা ভূমি মনে হচ্ছে, কিন্তু ভূমি এবং লম্ব দেখে মনে হলে চলবে না। ভূমি এবং লম্ব চেনার নির্দিষ্ট উপায় আছে। নির্দিষ্ট উপায় আমি একটু আগে বলে দিলাম, এখন আরেকবার বলি। তুমি যেই কোণকে তুমি থিটা ধরে নিবা, সেই কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হবে। সুতরাং এই বাহুটাকে এখন লম্ব বলা হবে। আর কি বললাম? আর একটু আগে বলেছিলাম থিটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে, ওই বাহুটাকে বলা হয় ভূমি। সবাই খেয়াল করো, এই কোণটা থিটা, থিটা কোণ সংলগ্ন বাহু কোনটা? এই যে এটা থিটা কোণ সংলগ্ন বাহু, এটাকে বলা হবে এই ত্রিভুজের জন্য ভূমি। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব কিছু চেনার উপায় তোমাদেরকে বলে দিলাম। যারা দেরিতে জয়েন করেছো খেয়াল করো, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর থিটা কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। আবারও দেখো, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর থিটা কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। তো আশা করি সবারই মনে থাকবে সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা আর ভূমি কোণটা, এটা নির্ভর করবে থিটা কোণের উপর। আর সমকোণ মানে 90 ডিগ্রি, সবাই জানি সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে 9-10-এ সবাই পড়েছি। তো সেই জিনিসটা আমি যদি একটু তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করো যে তোমরা মনে করতে পারো কি না। আমি একের পর এক লিখতে থাকি, তোমরা একটু মনে করার চেষ্টা করো। এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কীরকম দেখো, সাইন থিটা এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এগুলো তোমরা পড়ে এসছো, আশা করি তোমাদের মনে আছে। তার মানে বিষয়টা কি? সাইন থিটা অ্যাকচুয়ালি কী জিনিস? সাইন থিটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কীরকম? এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা। সবাই আবারও শুনে নাও, মানে সাইন থিটা কী করে লম্ব বাই অতিভুজ হলো, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে লম্ব এবং অতিভুজের এই অনুপাতকে বলাই হয় সাইন থিটা। সুতরাং অনেকের প্রশ্ন আসতে পারে যে সাইন থিটা কী করে লম্ব বাই অতিভুজ হয়। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে লম্ব এবং অতিভুজের যে অনুপাত, এই অনুপাতকেই বলা হয় সাইন থিটা। ঠিক অনুরূপভাবে সাইন থিটার উল্টা অনেকেই জানো, সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা জাস্ট এটা উল্টা। কীরকম? অতিভুজ বাই লম্ব। তাহলে তোমাদের জানা জিনিসগুলো আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এগুলো সবই আমার লাগবে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে লম্ব বাই অতিভুজকে বলা হয় সাইন থিটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর ঠিক এটার উল্টা অতিভুজ বাই লম্বকে বলা হয় কোসেক থিটা। ওকে, নেক্সট হচ্ছে এবার কস থিটা। সাইন এবং কোসেক একসাথে, হ্যাঁ, সাইন এবং কোসেক একসাথে। ওকে, এবার যাচ্ছি আমি কস থিটাতে। এবার যদি আমি একটু আচ্ছা হ্যাঁ বলো। স্যার আজকের ক্লাসটি শুনি না, আরেকবার বলো আজকের ক্লাসটা। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, তোমরা ইউটিউবে পেয়ে যাবে, রেকর্ড করা হচ্ছে। ওকে, ইউটিউবে রেকর্ড। কিন্তু স্যার আমাদের নরমালি যে রেকর্ড সাইন উঠে কথা বলি, সবাই শুনো। নেক্সট কস থিটা।
কস থিটা আমরা আশা করি সবাই জানি সমকোণী ত্রিভুজে ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। ভূমি বাই অতিভুজ, সমকোণী ত্রিভুজে ভূমি বাই অতিভুজকে বলা হয় কস থিটা। অর্থাৎ ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। আর কজের উল্টা হচ্ছে সেক থিটা। কজের উল্টা সেক থিটা, যেটা কিনা জাস্ট এটার উল্টা, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তো ত্রিকোণমিতির এই সমস্ত বেসিক বলতেই আমাদের 2টা ক্লাস লাগবে। আজকে ক্লাসে অর্ধেক বলবো, আগামী ক্লাসে আরও অর্ধেক বলবো। এবং এগুলো সবই তোমাদের এসএসসিতে শিখে আসা জিনিস। আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তার কারণ এগুলো সবই আমার কাজে লাগবে। ওকে, আশা করি সবারই মনে পড়তেছে ভূমি বাই অতিভুজকে বলা হতো কস থিটা, আর কজের উল্টা হচ্ছে সেক থিটা। সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। ওকে, নেক্সট হচ্ছে আমার ট্যান থিটা। কি ট্যান থিটা কে বলবা বলো একজন? ট্যান থিটা কত বাই কত বলো একজন? লম্ব বাই ভূমি। লম্ব বাই লম্ব ভূমি। বাই ভূমি। একই সাথে বলে দাও যে ট্যানের উল্টাকে। কট। ট্যানের উল্টা কট। কট ওকে, থিটা। ঠিক আছে, কট থিটা। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে লম্ব বাই ভূমিকে বলা হয় ট্যান থিটা, আর ট্যানের উল্টা হচ্ছে কট। কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, জাস্ট এটা উল্টে যাবে, ভূমি বাই লম্ব। তো এগুলো অনেকে অনেকভাবে মুখস্থ করেছো, হ্যাঁ, অনেকভাবে মুখস্থ করেছো। আমি যদি জাস্ট একটু মুখে বলে দিই, এটা মানে এই কথাটা আমি আর লিখতেছি না, যেহেতু রেকর্ড থাকবে, তো তুমি রেকর্ডে চেক করলেও পেয়ে যাবা। দেখো, এটা অনেকভাবে মুখস্থ করেছো। যেমন সাইনের ক্ষেত্রে অনেকে মুখস্থ করেছো যে সাগরে লবণ অনেক। হ্যাঁ, অনেকে এইভাবে মুখস্থ করেছো যে সাগরে লবণ অনেক। তারপর দেখো এই যে কবরে ভূত অনেক। হ্যাঁ, কবরে ভূত অনেক। আর ট্যানেরটা তোমরা কীভাবে পড়ছো, মনে আছে কিছু? এরকম কিছু কি? জি স্যার, টেরা হ্যাঁ, লম্বা ভূত। রাইট, ঠিক কথা বলেছো। এটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো অনেকে অনেকভাবে মুখস্থ করেছো। তো আমি আরেকবার জাস্ট রিপিট করি, তোমরা রেকর্ডও পেয়ে যাবা, রেকর্ড যদি থাকবে, ভুলে গেলে পরে পাবা। এই যে সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে বা ভূত অনেক, আর লাস্টেরটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো যাক, যে যেভাবেই মনে রাখো কোনো সমস্যা নেই, তোমরা এটা মনে রাখবা যে এই অনুপাতগুলিকে এরকম বলা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখান থেকে কে কার উল্টা এই সম্পর্কেও আমরা ধারণা পেলাম। এখন আমি আরও কিছু লিখি, দেখো। তাহলে কে কার উল্টা, যেহেতু তোমরা সবাই জানো যে সাইনের উল্টা কোসেক, সবাই দেখতে পাচ্ছ সাইনের উল্টা কোসেক, কজের উল্টা হচ্ছে সেক, এবং ট্যানের উল্টা হচ্ছে কট। তো এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি সবাই খেয়াল করো। কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা, যেহেতু এরা একে অপরের উল্টা। একইভাবে সেক থিটাকে লেখা যায় 1/cos থিটা, ঠিক একই কারণ, এরা একে অপরের উল্টা এই কারণে। অ্যান্ড ফাইনালি কট থিটাকে লেখা যায় 1/tan থিটা। একটু আগে আমরা দেখলাম কে কার উল্টা সেই সেন্সে কোসেক এবং সাইন পরস্পর উল্টা, তাই কোসেক মানে 1/sin। সেক এবং কস পরস্পর উল্টা, এই কারণে সেক মানে 1/cos। অ্যান্ড ফাইনালি কট মানে 1/tan। পাশাপাশি আমরা মনে হয় আরও একটা জিনিস সবাই জানি, যে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে নিশ্চয়ই কট থিটা কী হবে? তাহলে কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। এগুলো সবই তোমাদের জানা জিনিস, আমি মনে করিয়ে দিচ্ছি যেহেতু আমার আবার কাজে লাগবে। তো আশা করি সবাই জানি এটা, যে ট্যান থিটা মানে সাইন বাই কস, আর কট মানে কস বাই সাইন। এই কেউ কি বলতে পারবা যে ট্যান কিভাবে সাইন বাই কস হয়? ট্যান কিভাবে সাইন বাই কস হয়?
ওকে, ঠিক আছে, আমি অল্প একটু দেখিয়ে দিই। হ্যাঁ, বলো। স্যার সাইনের হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ ভাগ কসের ভূমি বাই অতিভুজ ভাগ করলে অতিভুজ অতিভুজ কেটে গিয়ে লম্ব বাই ভূমি থাকে, তাই ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা লম্ব বাই ভূমি হয়। এক্স্যাক্টলি, তুমি টোটাল আনসারটা কারেক্ট দিয়েছো। দেখো ও যেটা বললো আশা করি সবাই শুনতে পেয়েছো এবং বুঝতে পেরেছো, খুব ভালো করে সে বলছে। তো আমি ওর কথাটা রিপিট করি, সবাই শোনো। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে আছে লম্ব বাই অতিভুজ, নিচে আছে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে নিচে অতিভুজ অতিভুজ কাটাকাটি, উপরে নিচে অতিভুজ অতিভুজ কাটাকাটি। তাহলে উপরে থাকে লম্ব, নিচে থাকে ভূমি, লম্ব বাই ভূমি মানেই ট্যান থিটা। তো ঠিক আছে, আমি এটা আর লিখে দিলাম না, এটা আমি আর লিখে দিলাম না, মুখে বলে দিলাম, তোমরা দরকার হয় লিখে নিও পরে। ওকে, উপরেরটাও লিখলাম লম্ব বাই অতিভুজ, নিচেরটাও লিখলাম ভূমি বাই অতিভুজ। পরে উপরে নিচে অতিভুজ অতিভুজ কাটাকাটি, উপরে থাকে লম্ব, নিচে থাকে ভূমি, লম্ব বাই ভূমি মানেই ট্যান থিটা। আর ট্যানের উল্টা যেহেতু কট, অতএব কট হবে কস বাই সাইন। ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই এতটুকু ধারণা পেলাম। ওকে, এবার দেখো তোমাদের মনে পড়ে কি না, তোমাদের মনে পড়ে কি না এই জিনিসগুলা। সেটা হচ্ছে যে সাইনের মধ্যে যদি মাইনাস থাকে, সাইনের কোণের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা বাইরে চলে আসে। সাইনের কোণের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা বাইরে চলে আসে। অনুরূপভাবে কোসেকের কোণের মধ্যে, কোসেকের কোণের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা বাইরে চলে আসে। অনুরূপভাবে ট্যানের কোণের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাসটাও সামনে চলে আসে। অনুরূপভাবে কটের কোণের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাসটাও সামনে চলে আসে। তো দেখো কি লিখলাম, এই কোণের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা সামনে চলে আসে, আবার যদি বাইরে থাকে বাইরে থাকলেও ভিতরে যেতে পারে। তার মানে কি, সাইনের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে এবং কটের ক্ষেত্রে ভিতরের মাইনাস বাইরে আসতে পারবে, আবার বাইরের মাইনাস চাইলে ভিতরে আসতে পারবে। ভিতরের মাইনাস বাইরে আসতে পারবে, বাইরের মাইনাস চাইলে আবার ভিতরে আসতে পারবে। কিন্তু পার্থক্যটা খেয়াল করো, পার্থক্যটা হলো কিন্তু কজের বেলায় এরকম হবে না। একজন বলো তো কজের ক্ষেত্রে কি হবে? বলো কজের। cos minus cos theta। হবে ওকে, তোমরা ঠিকই বলেছো। ঠিক আছে, আমি সবাইকে বলে দিই, সবাই ভালো করে। প্লাস হয়ে যাবে। এক্স্যাক্টলি। ওকে, তোমরা সবাই ঠিক বলেছো, সবাই তাহলে খেয়াল করো যে কজ অফ মাইনাস থিটা, কজ অফ মাইনাস থিটা, কজের ক্ষেত্রে মাইনাস থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। এর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি দিচ্ছি একটু পরে, ব্যাখ্যাটা আমি একটু পরেই দিচ্ছি, সবাই শুনে নাও আগে এতটুকু। তাহলে আমরা মনে রাখলাম যে কজের বেলায় এবং সেকের বেলায় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কজের কোণের মধ্যে মাইনাস থাকলে এই মাইনাসটা কজ খেয়ে ফেলে। সবাই শুনে নাও আবার আমি যেটা বললাম, আমি কি বললাম যে কজ মাইনাস খেয়ে ফেলে, সেকও মাইনাসটা খেয়ে ফেলে। কিন্তু সাইন, কোসেক, ট্যান, কট এরা মাইনাস খেতে পারে না, এদের মাইনাসটা বাইরে চলে আসে। কিন্তু কজ এবং সেক মাইনাসটা খেয়ে ফেলে। তাহলে কজ মাইনাস খেয়ে ফেলে প্লাস হয়ে যায়, সেকও মাইনাস খেয়ে ফেলে প্লাস হয়ে যায়। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মাইনাসটা কখন খাবে, যদি মাইনাসটা কোণের মধ্যে থাকে। যদি মাইনাসটা বাইরে থাকতো তাহলে কিন্তু খেতে পারবে না। মাইনাস যদি বাইরে থাকে তাহলে খেতে পারবে না। মাইনাস যদি থাকে কোণের মধ্যে থাকে, তাহলে ওই মাইনাস কস খেয়ে ফেলবে, প্লাস হয়ে যাবে। মাইনাসটা যদি কোণের মধ্যে থাকে, ওই মাইনাসটা সেক খেয়ে ফেলবে, ওইটা প্লাস হয়ে যাবে। তো এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি যে কেন এই চারটার ক্ষেত্রে মাইনাস খেতে পারে না, মাইনাস বাইরে চলে আসে, আর কেন কজ এবং সেক মাইনাস খেয়ে ফেলে, মাইনাসটা প্লাস হয়ে যায়। তো ঠিক আছে, এর ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করতেছি অন্য একটা পেজে। সবাই খেয়াল করো, অন্য একটা পেজে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আগে ধারণা নিতে হবে, যে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে দুই রকম। হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক কোণ, আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। কীরকম সবাই খেয়াল করো, এই দেখো আমি একটি আগে অক্ষ আঁকি, এক্স অক্ষ আঁকি এবং ওয়াই অক্ষ আঁকি। সবাই খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ,
এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সবাই দেখতে পাচ্ছ আমি একটি এক্স অক্ষ এঁকেছি এবং একটি ওয়াই অক্ষ এঁকেছি। এক্স প্রাইম, ওয়াই ও স্যার দেখা যায় না। ওয়াই প্রাইম দেখা যায় না। এই যে আমি একটা অক্ষ আঁকলাম। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে ধনাত্মক কোণ কী জিনিস আর ঋণাত্মক কোণ কী জিনিস। ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ হচ্ছে যে যদি কেউ এক্স অক্ষ থেকে, দেখো সবাই, মানে এক্স অক্ষ থেকে, যে মনে করো এটা এক্স অক্ষ, যদি কেউ এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, তখন ওই কোণকে বলা হয় ধনাত্মক কোণ। তাহলে ব্যাপারটা কি হলো? এক্স অক্ষ থেকে যদি কেউ ঘড়ির কাঁটার বিপরীতে, তোমার যদি সামনে কোনো ঘড়ি থাকে, তুমি দেখো যে ঘড়ির কাঁটা ঘোরে, কিন্তু এই যে ঘড়ির কাঁটা কিন্তু এই দিক দিয়ে ঘোরে, দেখো এই যে এই সাইড দিয়ে ঘোরে, ঘড়ির কাঁটা এই সাইড দিয়ে ঘোরে। তাহলে আমি যেই সাইডটা মার্ক করলাম এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত। আর যদি কেউ এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরো, তার কোণকে বলা হবে ঋণাত্মক কোণ। এই দুই রকম কোণ আমাদের ত্রিকোণমিতিতে ব্যবহার হয়, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার উপরেরটা তাহলে কি বললাম? উপরেরটা বললাম ঘড়ির কাঁটার বিপরীত। ঘড়ির কাঁটার বিপরীত। আর নিচেরটা বললাম ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে। তোমরা তোমাদের ঘড়ি খেয়াল করে দেখো যে ঘড়ির কাঁটা কিন্তু ডান দিক থেকে এই যে এই সাইড দিয়ে ঘোরে ঘড়ির কাঁটা। সো এই দিকটা ঘড়ির কাঁটার দিকে আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সবাই মনে রাখবা যে ম্যাথের ভাষায় এবং ফিজিক্সের ভাষায় ঘড়ির কাঁটার বিপরীত দিককে ধনাত্মক ধরা হয় আর ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক ধরা হয়। ওকে, তাহলে সবাই খেয়াল করো, আমি এখন কোনটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। ওই যে আমি উপরে লিখলাম যে কেন মাইনাস খায় এবং কেন মাইনাস খেতে পারে না, এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। সবাই খেয়াল করো, এই ব্যাখ্যাটা হচ্ছে, মনে করো একটা বিন্দু নিলাম পি এক্স ওয়াই, এরপর কি করলাম দেখো, পি বিন্দু থেকে লম্ব আঁকলাম। ওকে, লম্বের নামটা দিয়ে দিলাম পি এম। লম্বের নামটা দিলাম পি এম। এখন দেখো, তোমরা যেহেতু সরল রেখা অধ্যায় করেছো, সো এটা তোমাদের জানা আছে, এই যে এক্স কমা ওয়াই বিন্দু তার অর্থ হচ্ছে ভূমি বরাবর এক্স, লম্ব বরাবর ওয়াই। তার কারণ এক্স কমা ওয়াই বিন্দু এখানে আসলো কিভাবে? এখানে আসতে গেলে তাকে ভূমি বরাবর এক্স মেপে নিতে হয়েছে আর লম্ব বরাবর তাকে ওয়াই মেপে নিতে হয়েছে। সো স্থানাঙ্কের নিয়ম অনুসারে বা সরল রেখার নিয়ম অনুসারে আমরা বলতে পারি এই বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে ভূমির দূরত্বটা অবশ্যই এক্স আর লম্বের দূরত্বটা অবশ্যই ওয়াই। ওকে, আমরা এখন একটা কাজ করি, সবাই এই ও আর পি যোগ করে দিই। ওপি যোগ করলে এই ও থেকে পি এর যে দূরত্বটা, এই দূরত্বের নাম দিয়ে দিলাম আর। ও থেকে পি এর যে দূরত্ব, এই দূরত্বটার নাম দিয়ে দিলাম আর। এবং এই কোণটাকে মনে করলাম থিটা কোণ। ওকে, সবাই খেয়াল করেছো তাহলে এতটুকু। এখন দেখো, আমি আরও একটা ত্রিভুজ আঁকবো নিচের দিকে। আমি এক্স অক্ষের উপরের দিকে ঠিক যে কাজ করলাম, এক্স অক্ষের নিচের দিকে আমি এই মুহূর্তে ঠিক একই কাজগুলো করব। কীরকম? সবাই খেয়াল করো, এই যে ওয়াই দূরত্বটা নিচের দিক, একটু মিউট রাখো। ওকে, সবাই দেখো, এই যে আমি যেটা বললাম, উপরে যে ওয়াই দূরত্ব নিয়ে নিলাম, এই ওয়াই দূরত্বটা তুমি এবার নিচের দিকে নিয়ে নিবা। উপরের ওই ওয়াই দূরত্বটাই তুমি নিয়ে নিলা নিচের দিকে। ওকে, নেয়ার পর তুমি এই ও থেকে এটা যোগ করে দিলা। এবার খেয়াল করো, যেহেতু তুমি উপরের ওয়াই দূরত্বটাই
নিচের দিকে নিয়ে নিয়েছো। অতএব এটা বলাই যায় উপরে যদি প্লাস ওয়াই হয়, নিচেরটা নিশ্চয়ই বলা যায় স্থানাঙ্কের নিয়ম অনুসারে মাইনাস ওয়াই। উপরে যদি প্লাস ওয়াই হয়, স্থানাঙ্কের নিয়ম অনুসারে নিচেরটা বলা যায় মাইনাস ওয়াই। তার মানে এই বিন্দুটা কি বলা যেতে পারে? মনে করলাম পি প্রাইম এক্স কমা মাইনাস ওয়াই। তার কারণ খেয়াল করো, এক্স তো ঠিকই আছে, এক্স তো ঠিকই আছে, উপরের দিকে প্লাস ওয়াই আর নিচের দিকে মাইনাস ওয়াই। ওকে, তাহলে খেয়াল করো, এই অতিভুজের যে দূরত্ব ছিল আর, এই অতিভুজেরও কিন্তু একই দূরত্ব আর। ওকে, শুধু মাত্র একটা পার্থক্য হলো উপরেরটা প্লাস ওয়াই, নিচেরটা মাইনাস ওয়াই। আর একটা পার্থক্য হবে, সবাই খেয়াল করো, এই যে উপরের এই কোণটাকে আমরা বলতেছি প্লাস থেটা, তাহলে নিচের কোণটাকে বলা যায় মাইনাস থেটা। তার কারণ কি? আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাও তখন তাকে বলা হয় ধনাত্মক কোণ, আর যদি তুমি ঘড়ির কাঁটার দিকে যাও তখন তাকে বলা হয় ঋণাত্মক কোণ। সুতরাং দেখো, উপরের কোণটা ঘড়ির কাঁটার বিপরীতে গেছে, তাই ধনাত্মক থিটা। নিচেরটা দেখো ঘড়ির কাঁটার দিকে গেছে, তাই সেটা মাইনাস থিটা। ওকে, সব কিছু বলা শেষ, এখন ব্যাখ্যা দেওয়া শুরু। সবাই খেয়াল করো, আমি উপরের ওই জিনিসগুলার ব্যাখ্যা দিতে যাচ্ছিলাম। সময় কতটুকু আছে? বেশি নাই। ওকে ওকে, দেখো আমি শুধুমাত্র সাইন এবং কজের ব্যাখ্যাটা দিয়ে দিই। সবাই দেখো, সাইন অফ থিটা, সাইন থিটা। সবাই খেয়াল করো, যদি আমি সাইন থিটা লিখি নিশ্চয়ই উপরের ত্রিভুজটা ব্যবহার হবে। যদি আমি সাইন থিটা লিখি নিশ্চয়ই উপরের ত্রিভুজটা ব্যবহার হবে। তোমরা একটু আগেই শিখেছিলা সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তোমরা একটু আগেই সবাই শিখেছ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সবাই একটু আগেই শিখেছ। তাহলে খেয়াল করো তো সবাই, উপরের এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান ওয়াই, লম্বের মান ওয়াই, আর অতিভুজের মান হচ্ছে আর। উপরের এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান ওয়াই, অতিভুজের মান আর, বলতে পারি ওয়াই বাই আর। ব্যাস, সবাই দেখো সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা। তার মানে যদি আমি এখন মাইনাস থিটা নেই নিশ্চয়ই আমাকে নিচের ত্রিভুজটা ব্যবহার করতে হবে। প্লাস থিটা নিলে উপরের ত্রিভুজ ব্যবহার হবে, আর তুমি যদি মাইনাস থিটা নাও নিশ্চয়ই তোমাকে নিচের ত্রিভুজটা ব্যবহার করতে হবে। সবাই খেয়াল করো, নিচের ত্রিভুজের ক্ষেত্রেও তো সে একই জিনিসই হবে। আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এক্সট্রা ইউটিউবে দিয়ে দিব। ওকে, তাহলে সবাই খেয়াল করো, দেখো সাইন অফ মাইনাস থিটা, দেখো সাইন অফ মাইনাস থিটা। তো নিশ্চয়ই তাহলে মাইনাস থিটা হলে নিশ্চয়ই নিচের ত্রিভুজটা ব্যবহার হবে। তাহলে নিচের ত্রিভুজ যদি ব্যবহার হয়, নিচের ত্রিভুজে সবাই খেয়াল করো, নিচের ত্রিভুজে লম্বের মান মাইনাস ওয়াই আর অতিভুজের মান আর। নিচের ত্রিভুজে লম্বের মান মাইনাস ওয়াই আর অতিভুজের মান আর। সো বলতেই পারি লম্বের মান মাইনাস ওয়াই, অতিভুজের মান আর। সবাই দেখো, মাইনাসটা বাইরে রাখলাম, ওয়াই বাই আর। এবার সবাই খেয়াল করো, মাইনাস রাখলাম। সবাই দেখো, ওয়াই বাই আরকে কি বলা যায় সাইন থিটা? সবাই খেয়াল করো, এই মাইনাসটা এখানে রাখলাম, রাখার পর দেখতে পাচ্ছি ওয়াই বাই আরকে বলা যায় সাইন থিটা। সুতরাং এই ওয়াই বাই আরের পরিবর্তে লেখা যায় সাইন থিটা। দেখো, একটা জিনিস প্রমাণ হয়ে গেল। কি জিনিস প্রমাণ হলো? প্রমাণ হলো সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। আমরা দেখতে পেলাম। জাস্ট আমি আরেকটা প্রমাণ করে দিই কজেরটা, যে কস কীভাবে মাইনাস খেয়ে ফেলে। সবাইকে দেখায় এটা কস থিটা। সবাই জানি কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ সবাই জানি। সবাই তাহলে দেখার চেষ্টা করি যে আমি উপরে যে ত্রিভুজটা আঁকলাম সেই ত্রিভুজে ভূমির মান কত আর অতিভুজের মান কত। সবাই দেখো, উপরের এই ত্রিভুজটাতে সবাই খেয়াল করো, ভূমির মান হচ্ছে এক্স, ভূমির মান এক্স আর অতিভুজের মান হচ্ছে আর। তো নিশ্চয়ই আমরা সবাই বলতে পারি যে ভূমির মান এক্স, অতিভুজের মান হচ্ছে আর। ওকে, শেষ। এবার যাচ্ছি কজ অফ মাইনাস থিটা। সবাই দেখো, এবার আমি যাচ্ছি কজ অফ মাইনাস থিটাতে। কজ অফ মাইনাস থিটা, যদি আমি মাইনাস কোণটাকে ব্যবহার করি নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে মাইনাস কোণকে ব্যবহার করলে আমাকে আসতে হবে নিচের ত্রিভুজ। এই যে মাইনাস থিটা মানে কিন্তু নিচের ত্রিভুজটা।
সবাই দেখো নিচের ত্রিভুজে ভূমির মান কত আর অতিভুজের মান কত? নিচের ত্রিভুজেও ভূমির মান সেই এক্সই আছে, নিচের ত্রিভুজেও ভূমির মান এক্সই আছে, আর অতিভুজের মান আরই আছে। তার মানে নিচের ত্রিভুজেও ভূমির মান এক্স, অতিভুজের মান আর। তো আমরা বলতে পারি সবাই দেখো যে নিচের ত্রিভুজে ভূমির মান এক্স, অতিভুজের মান আর। সো আমরা দেখতে পাচ্ছি এক্স বাই আর, এই দেখো এক্স বাই আর, যাকে বলা যায় কস থিটা। এক্স বাই আর, এই যে এক্স বাই আর, যাকে বলা যায় কস থিটা। সুতরাং এটার পরিবর্তে লেখা যায় কস থিটা। তোমরা খেয়াল করো, দেখতে পাচ্ছি কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছো, দেখো তো বুঝতে পেরেছো কি না? ওকে, তাহলে শিক্ষার্থীরা তোমরা তাহলে দেখতে পেয়েছো যে সাইন অফ মাইনাস থিটা সমান সমান প্রমাণ হলো মাইনাস সাইন থিটা। তার মানে সাইনের ক্ষেত্রে এই মাইনাস বাইরে চলে আসে, প্রমাণ হয়ে গেল। কিন্তু কজ অফ মাইনাস থিটা সমান প্রমাণ হলো কস থিটা। তার মানে কজের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে না, কজ মাইনাস খেয়ে ফেলে। তো এর কারণটা তোমাদের কি মনে হয়? আমি যে এতক্ষণ প্রমাণ করলাম, এই প্রমাণটা দেখার পর তোমাদের কাছে কি মনে হয় কারণটা কি হতে পারে? তো আশা করি সবাই বুঝতেছো যে কারণটা কি হচ্ছে। কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উপরের ত্রিভুজে লম্বের মানটা প্লাস, নিচের ত্রিভুজে লম্বের মানটা মাইনাস। আবারও বলি, উপরের ত্রিভুজে লম্বের মানটা প্লাস, নিচের ত্রিভুজে লম্বের মানটা মাইনাস। তার মানে লম্ব যেখানে যেখানে ব্যবহার হবে সেখানে সেখানে মাইনাসটা বাইরে চলে আসবে। কীরকম সবাই খেয়াল করো। সবাই দেখো, এই যে আমরা সবাই জানি সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, কোসেকের ক্ষেত্রেও লম্ব ব্যবহার হয়, কটের ক্ষেত্রেও লম্ব ব্যবহার হয়। তার মানে এই চারটার ক্ষেত্রে লম্বের ব্যবহারটা আছে। আর আমরা একটু আগে তোমাদেরকে দেখালাম চিত্রের মধ্যে যে লম্বের মান উপরে প্লাস, নিচে মাইনাস। এই কারণে যেই চারটার ক্ষেত্রে লম্ব ব্যবহার হয় সেই চারটার ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে চলে আসে। কিন্তু খেয়াল করো তো, কজের ক্ষেত্রে লম্বের কোনো ব্যবহার নাই। কজের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে লম্বের কোনো ব্যবহার নাই। কজ এবং সেকের ক্ষেত্রে ব্যবহার হয় কার? ভূমির ব্যবহার হয়। কজ এবং সেকের ক্ষেত্রে ভূমির ব্যবহার। কিন্তু খেয়াল করো সবাই, ওই ত্রিভুজে ভূমির মান শুধুই প্লাস। সবাই দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে সবাই খেয়াল করতেছো নিশ্চয়ই, এই ত্রিভুজের ক্ষেত্রে উপরের ত্রিভুজ বলো আর নিচের ত্রিভুজ বলো, ভূমির মান কিন্তু একটাই, প্লাস এক্স। উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ, দুই ত্রিভুজে ভূমির মান একটাই, প্লাস এক্স। এই কারণে কজের ক্ষেত্রে এই মাইনাসটা কোনো সমস্যা করে না। যেমন বাকি চারটা অনুপাতের ক্ষেত্রে এই মাইনাস সমস্যা করে যেহেতু লম্বের ব্যবহার থাকে, কিন্তু কজের ক্ষেত্রে যেহেতু লম্বের কোনো ব্যবহারই নাই, কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান উপরের ত্রিভুজেও প্লাস, নিচের ত্রিভুজেও প্লাস। এই কারণে কজের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রমাণটা। তাহলে তোমরা সবাই এটা মনে রাখবা সবাই যে আমরা এই চারটার ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসবে, কিন্তু কজ মাইনাস খেয়ে ফেলে এবং সেকও মাইনাস খেয়ে ফেলে। কজের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেকের ক্ষেত্রেও মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি এতক্ষণ কিন্তু তোমাদেরকে এই ব্যাখ্যাটাই দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমরা যতটুকু দেখলাম আজকে, আমরা এতটুকুর উপর যদি চিন্তা করি, তাহলে আমরা যা যা দেখলাম সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য, তাদের জন্য স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে। ওকে, আশা করি তোমরা নিতে পেরেছো। তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা আবারও স্ক্রিনশট নিবে পরবর্তী অংশের। ওকে, পরবর্তী অংশ আমি সামনে রাখতেছি। ওকে, সবাই দেখো, এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। তোমরা পরবর্তী অংশেরও একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। ওকে, সবাই দেখো, এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। হ্যাঁ, এই যে এটা
এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা নিয়েছো। আমি চলে যাচ্ছি লাস্ট অংশে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট অংশ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু শিখলাম, আমরা আগামী ক্লাসে এই বেসিক সম্পর্কে আমরা আরও আলোচনা করব। এরপরে আমরা যাব ত্রিকোণমিতিতে। তো শিক্ষার্থীরা, তাহলে সবাই এগুলা একটু আরেকবার দেখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।